হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর জন্য যেটা পড়ছিলাম, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ম্যাগনেটিজমটা স্টার্ট করব। ওকে, তো মাঝখানে অনেকদিন ভিডিও বানাতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার জন্যে। তো আমরা বেশি চ্যাপ্টার বাকি নেই, আর আমরা যেরকম কথা দিয়েছিলাম আমি অবশ্যই শেষ করে দেবো সিলেবাসটা। ওকে, তো আমরা ম্যাগনেটিজমটা আজকে স্টার্ট করছি। ম্যাগনেটিজমের দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, মানে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, আর একটা হচ্ছে ম্যাগনেটিজম ইন ম্যাটার, হ্যাঁ, মানে পদার্থের চৌম্বক ধর্ম, যেখানে আমরা বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে আলোচনা করব, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এসব পদার্থের চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। আরও বেশ কিছু বিষয় রয়েছে, আমরা আলোচনা করব, সেগুলো ধীরে ধীরে বুঝতে পারবে। তো বেসিক্যালি আজকে আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। এবং ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট তোমরা জানো, বেসিক্যালি এখানে আমাদের প্রথমে যেটা পড়তে হয় সেটা হচ্ছে বায়ো-সাভার্ট ল। ওকে, তো দেখো ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আমরা স্টার্ট করব, কিন্তু ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট হিস্টোরিক্যালি যদি বলি আমরা, তাহলে স্টার্ট হচ্ছে ওরস্টেড এক্সপেরিমেন্ট দিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমি ওরস্টেড এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদেরকে বলবো। তার আগে আমি এই কথাটা বলি যে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তাহলে চ্যাপ্টারে হেডিং করে দাও ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, ইফেক্ট অফ কারেন্ট, অফ কারেন্ট মানে কি? তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। একদম আরামসে অফলাইন ক্লাসের মতো বসে হেডিং করো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। ওকে, তো এখানে বেসিক্যালি আমরা কি পড়বো দেখো, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সাপোজ এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই, এ কী করবে, এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেগুলো আমরা নির্ণয় করব। ওকে, তো দেখো বেসিক্যালি এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তার কারণ হচ্ছে এখানে মুভিং চার্জ পার্টিকেল রয়েছে। আমি যখন চার্জের বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, আধানের বৈশিষ্ট্য বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আধানের যে যখন আধানের যে তিনটে স্টেটের কথা বলেছিলাম, একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে ইন ইউনিফর্ম মোশন, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। তো আমি বলেছিলাম যে ইউনিফর্ম মোশনে যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আর স্ট্যাটিক হলে ইলেকট্রোস্ট্যাটিক, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাই যখন ইউনিফর্ম মোশনে হয়, অর্থাৎ যখন কারেন্ট দেয়, ইলেকট্রন যখন ইউনিফর্ম মোশনে থাকবে এর মধ্যে, ওয়্যারের মধ্যে, বা চার্জ যখন ইউনিফর্ম, ইলেকট্রন মোশনে আছে তার মানে কি চার্জ মোশনে আছে, তাহলে ইলেকট্রন যখন এখানে মোশনে থাকবে তখন কি হবে, ইউনিফর্ম মোশনে থাকবে, তখন কি হবে, তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আমরা এখানে ডিসকাস করব। তো প্রথম এই ঘটনাটা এক্সপেরিমেন্টের সাহায্যে যিনি লক্ষ্য করেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী ওরস্টেড। তাহলে ফার্স্ট এই টপিকটা স্টার্ট হয় ওরস্টেড এক্সপেরিমেন্ট দিয়ে। ওরস্টেড এক্সপেরিমেন্ট, তো ফার্স্ট টপিক হেডিং করো ওরস্টেডের পরীক্ষা বা ওরস্টেড এক্সপেরিমেন্ট, ওরস্টেড এক্সপেরিমেন্ট। ওকে, অ্যাকর্ডিং টু ওরস্টেড, কোনো যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের আশেপাশে আমরা একটা ম্যাগনেটিক নিডলকে রেখে দিই, বা যদি আমরা একটা কম্পাসকে রেখে দিই, ম্যাগনেটিক কম্পাসকে রেখে দিই, তাহলে তার ডিফ্লেকশন হবে। ফর এক্সাম্পল, মনে করো সাপোজ আমাদের কাছে একটা ম্যাগনেটিক নিডল আমি দেখাচ্ছি, এটা মনে করো সাপোজ একটা ম্যাগনেটিক নিডল রয়েছে। ওকে, এরকম একটা ম্যাগনেটিক নিডল রয়েছে, দিস ইজ এন অ্যান্ড দিস ইজ এস, সাপোজ এন এস এর। এখানে মনে করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের নিচে যদি আমরা একটা ম্যাগনেটিক নিডলকে এভাবে রেখে দিই, তাহলে দেখা যাবে যে এর নর্থ পোলের এদিকে ডিফ্লেকশন হচ্ছে, নর্থ পোলের এদিকে ডিফ্লেকশন হচ্ছে, মানে মেন কথা ডিফ্লেকশন হচ্ছে। তারপর আমরা বলবো যে নর্থ পোলের ডিফ্লেকশন হচ্ছে, এটা কী করে বোঝা যাবে? ঠিক আছে, তাহলে দেখো বেসিক্যালি বিষয়টা কি, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে একটা ম্যাগনেটিক নিডলের উপরে ইফেক্ট করছে, এটাই বড় কথা। যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে একটা ম্যাগনেটিক নিডলকে ডিফ্লেক্ট করছে, এবং দেখা যাচ্ছে কারেন্টটা বন্ধ করে দিলে ডিফ্লেকশনটা হচ্ছে না। এবং শুধু তাই নয়, কারেন্টের ডাইরেকশনে পাল্টে দিলে ডিফ্লেকশনের ডাইরেকশন পাল্টে যাচ্ছে। ওয়্যারটাকে উপরে না রেখে নিচে রাখলে ডিফ্লেকশনের ডাইরেকশন পাল্টে যাচ্ছে। ওরস্টেড এর থেকে সিদ্ধান্ত আসলেন যে নিশ্চয়ই এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তা না হলে এই ম্যাগনেটটা ডিফ্লেক্ট হতো না, কারণ একটা ম্যাগনেট একটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারাই রেসপন্ড করবে। তাহলে নিশ্চয়ই এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এটাই ছিল ওরস্টেডের মেন অবজারভেশন। এরপরে দেখা যাচ্ছে যে যদি আমরা ওয়্যারটাকে উপরে রাখি তাহলে এর নর্থ পোলটার ডিফ্লেকশনটা এইদিকে হচ্ছে, আবার যদি এর ওয়্যারটার যদি আমরা ডাইরেকশনটা পাল্টে দিই তাহলে নর্থ পোলের ডিফ্লেকশনটা ওই দিকে হবে, সাউথ পোলেরটা এইদিকে হবে। তো সেইটা কীভাবে বোঝা যাবে, সেইটা বোঝার জন্য এম্পিয়ার্স একটা ল দিয়েছিলেন, যেটাকে আমরা এম্পিয়ার্স সন্তরণ নিয়ম বলি। অ্যাকর্ডিং টু এম্পিয়ার্স কী বলছে, যে যদি যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে, যদি আমরা সেই দিক বরাবর সাঁতার কাটছে একজন ব্যক্তি ধরে নিই, যার হেডটা কোন দিকে রয়েছে, প্রবাহ মাত্রার দিকে, তাহলে যদি সে এই বরাবর সাঁতার কাটে, বুঝতেই পারছো, এই বরাবর সাঁতার কাটে, এবং সেটা এই ম্যাগনেটিক নিডলটার উপরে,
তাহলে তার লেফট হ্যান্ডটা যেদিকে থাকবে ভেবে দেখো, এই বরাবর যদি সাঁতার কাটছে লেফট হ্যান্ডটা এইদিকে থাকছে, তাহলে লেফট হ্যান্ডটা যেদিকে থাকবে নর্থ পোলের ডিফ্লেকশন সেই দিকে হবে, লেফট হ্যান্ডটা যেদিকে থাকবে নর্থ পোলের ডিফ্লেকশন এইদিকে হবে। এইটা ওরস্টেডের একটা এম্পিয়ারের একটা অবজারভেশন, এবং এম্পিয়ার্স এটা মনে রাখার জন্য বা এটা বোঝানোর জন্য যে কীভাবে আমরা মনে রাখতে পারি এই ঘটনাটা যে কোন দিকে ঘটছে, বা পুরো এক্সপেরিমেন্টটাকে সামারাইজ করার জন্য আমরা বলতে পারি এম্পিয়ার এই সূত্রটা দিয়েছিলেন, এম্পিয়ারের সন্তরণ নিয়ম যাকে বলা হয়। কিন্তু মেন এক্সপেরিমেন্টটা ওরস্টেড করছেন, কিন্তু ওরস্টেড এক্সপেরিমেন্টটাকে যদি ফলাফল করে আমরা অ্যানালিসিস করি যে কোন ডাইরেকশনে ডিফ্লেকশনটা হচ্ছে, তাহলে সেটা এম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে আমরা বলতে পারি। এবং দেখো এখানে বেসিক্যালি যে বিষয়টা হবে, যদি আমি এটাকে এইভাবে দেখাই ডাইরেকশনের সাহায্যে, অ্যাকচুয়ালি আমরা দেখো ইন পেপার বা অন পেপার আমরা নর্থ সাউথ ডাইরেকশনকে কীভাবে দেখাই, এইভাবে দেখাই যে এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ। তাহলে দেখো যদি আমরা এইভাবে ভাবি যে এইটা নর্থ সাউথ ডাইরেকশন, তাহলে ম্যাগনেটিক নিডলটা এইভাবে থাকবে নর্থ সাউথের দিকে এইভাবে, তাহলে তার উপরে যদি কারেন্ট ফ্লো করে এইভাবে, দেখো কারেন্ট কোথায় ফ্লো করছে, সাউথ টু নর্থ কারেন্ট ফ্লো করছে, তাহলে যদি কারেন্ট সাউথ টু নর্থ এইভাবে ফ্লো করে, ভেবে দেখো কারেন্ট যদি সাউথ টু নর্থ ফ্লো করে, মানে এইখানে যদি আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি আর এর নিচে মনে করে একটা ম্যাগনেটিক নিডল রয়েছে, তাহলে কি হবে যদি এই বরাবর কারেন্ট ফ্লো করে, তাহলে এম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলছে দেখো, আমার লেফট হ্যান্ডটা এদিকে যাচ্ছে, যদি আমি এই বরাবর সাঁতার কাটি তাহলে আমার লেফট হ্যান্ডটা এদিকে যাচ্ছে, তার মানে ডিফ্লেকশন যেটা হবে নর্থ পোলে সেটা এই বরাবর হবে। তার মানে দেখো কারেন্ট যদি সাউথ টু নর্থ যায়, ভেবে দেখো আমি আবার সামারাইজ করছি, কারেন্ট যদি সাউথ টু নর্থ যায় দেখো ওভার দ্য ম্যাগনেটিক নিডল, তাহলে নর্থ পোলের ডিফ্লেকশনটা হবে ওয়েস্টের দিকে, নর্থ পোলের ডিফ্লেকশনটা হবে ওয়েস্টের দিকে। আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি এই ওয়ার্ডটার সাহায্যে, SNOW স্নো, এই স্নো ওয়ার্ডটার সাহায্যে আমরা মনে রাখতে পারি, দেখো SNOW, এটা একটা মনে রাখার পদ্ধতি। স্নো মানে কি, স্নো মানে হচ্ছে সাউথ টু নর্থ ওভার দ্য ম্যাগনেটিক ফিল্ড, if the current is flowing from south to north over the magnetic needle, then the north pole will deflected towards west, north pole will deflected towards west। তো এই স্টেটমেন্টটা তোমরা মনে রাখতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে, if the current is flowing, if the current is flowing from south to north, from south to north over the magnetic needle, over the magnetic needle, then north pole will, then the north pole will deflected, north pole will be deflected towards west, ভালো করে বুঝো ব্যাপারটা। তাহলে এই একটা বিষয় যদি আমরা মনে রাখি শোনো যে সাউথ টু নর্থ ওভার দ্য ম্যাগনেটিক নিডল এবং ওয়েস্টের দিকে ডিফ্লেকশনটা হবে, তাহলে এই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, কারণ তাহলে যদি নর্থ টু সাউথের দিকে হয় তাহলে ইস্টের দিকে ডিফ্লেকশন হবে। সিমিলারলি মনে করো যদি ওয়ারটা ম্যাগনেটিক নিডলের নিচে থাকে তাহলে কি হবে, তাহলে সাউথ টু নর্থ গেলে ইস্টের দিকে হবে, নর্থ টু সাউথ গেলে ওয়েস্টের দিকে হবে। তার মানে একটা বিষয়কে যদি আমরা মনে রাখি বাকি বিষয়গুলো সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাহলে আমরা সবসময় মনে রাখবো এই ওয়ার্ডটা স্নো। তাহলে ওরস্টেডের এক্সপেরিমেন্টের সাহায্যে এইটা তো বোঝা গেল যে ম্যাগনেটিক নিডলটার উপর একটা ডিফ্লেকশন হচ্ছে কারণ একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে, যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি নির্ণয় করি একটা পয়েন্ট চার্জের জন্য, একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, সেই রকম আমরা এখানে দেখার চেষ্টা করব যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে, যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা তৈরি হচ্ছে বা ম্যাগনেটিক ইন্ডাকশন যেটাকে আমরা বলে থাকি, তার এক্সপ্রেশনকে, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, তার জন্য আমাদের ফর্মুলা আছে বায়ো-সাভার্ট ল বা বায়ো-সাভার্টের সূত্র। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র, বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্ট ল। তাহলে ওরস্টেড এক্সপেরিমেন্টের সাহায্যে কি বোঝা গেল না, ওরস্টেড এক্সপেরিমেন্টের সাহায্যে বলে গেল ম্যাগনেটিক ফিল্ড একটা সৃষ্টি করছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কিন্তু কত ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি সেটা নির্ণয় করো বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে। তাহলে দেখো সাপোজ আমাদের কাছে মনে করো যে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা রয়েছে, ভেবে দেখো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I। তাহলে এইখান থেকে মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে r ডিস্টেন্সে এই পয়েন্টে আমি জানতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড কত। তো বায়ো-সাভার্ট ল কি বলছে যে এইটা যদি P পয়েন্ট হয় এই P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট এখানে আমরা এই তারটার উপরে একটা সোর্স এলিমেন্টকে চুজ করব, একটা সোর্স এলিমেন্টকে চুজ করব। যেরকম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হতো দেখো, আমি সাইড বাই সাইড এক্সাম্পল নিলে বুঝতে পারবে। ইলেকট্রিক ফিল্ডে যে
ইলেকট্রিক ফিল্ড যে সৃষ্টি করতো সেটা কি আমরা বলতাম, সেটা সোর্স চার্জ কিউএস। এবং এই সোর্স চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের কথা বলতাম ফর পয়েন্ট চার্জ, আমরা কি বলতাম যে ইলেকট্রিক ফিল্ড আমরা দেখা যায় যে প্রপোর্শনাল টু কিউএস হয়, আমরা দেখেছি, এবং ইলেকট্রিক ফিল্ড যেটা হয় প্রপোর্শনাল টু 1/r², এবং ফাইনালি এটা হয় 1/4πε0 ইন্টু কিউএস r² পয়েন্ট চার্জের জন্য, যেখানে সোর্স চার্জ। সিমিলারলি এইখানে একটা সোর্স এলিমেন্ট প্রয়োজন। এইখানে যে সোর্স এলিমেন্টটা হবে সেটা বলছে যে এখানে যদি একটা ক্ষুদ্র ডিএল ধরি, ডিএল ভেক্টর, তাহলে সেই ডিএল ভেক্টরের অভিমুখ হবে কোন দিকে, স্পর্শক বরাবর। এবং এই ডিএল এর সঙ্গে যদি এই 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 ওয়্যারটাতে যে কারেন্ট যাচ্ছে আই, তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এই যে আই ডিএল রাশিটা, আই ইন্টু ডিএল রাশিটা, এইটাকে আমরা বলবো কি সোর্স এলিমেন্ট, উৎস উপাদান বা প্রবাহ উপাদান বলা হয়। এটাকে উৎস উপাদান, কারেন্ট এলিমেন্ট বলা হয়, এটাকে কারেন্ট এলিমেন্ট বলা যেতে পারে, সোর্স এলিমেন্ট বলা যেতে পারে, অথবা প্রবাহী উপাদান বলা যেতে পারে। তো এই যে প্রবাহ উপাদানটা রয়েছে আইডিএল, যেটা সোর্স কিন্তু ম্যাগনেটিক ফিল্ডার, এইখানে যেটা কিউএস ছিল সিম্পল, এখানে সেটা হচ্ছে আইডিএল। এখানে সোর্সটা ছিল স্কেলার রাশি, এখানে সোর্সটা দেখো ভেক্টর রাশি, কারণ আই তো স্কেলার কিন্তু ডিএল ভেক্টর। এখানেও সিমিলারলি বলছে এইখানে যে এই ক্ষুদ্র অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে ডিএল অংশের জন্য এই পয়েন্টে, সেটা যদি আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করি ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এখানে বি দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেমন ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি তৈরি হবে সেইটা হবে প্রপোর্শনাল টু, এখানে যেমন হতো কিউএস, এখানে তেমনি হবে আইডিএল, কারণ এখানে সোর্সটা হচ্ছে আইডিএল। আমি সিম্পল স্কেলার ফর্মে লিখছি ম্যাগনিটিউড, পরে ভেক্টর ফর্মটা লিখব, এবং অবশ্যই এটা প্রপোর্শনাল টু 1/r² হবে। কিন্তু এখানে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর, মানে আর মানে কি পজিশন ভেক্টর এই পি পয়েন্টের উইথ রেসপেক্ট টু দিস সোর্স এলিমেন্ট। তো এইটা হচ্ছে প্রপোর্শনাল টু সাইন থিটা হবে, সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিএল অ্যান্ড আর। তাহলে এটা যদি আমরা একসাথে লিখি কি হবে না, ডিবি প্রপোর্শনাল টু আইডিএল সাইন থিটা আপন r², আইডিএল সাইন থিটা আপন r²। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওই পয়েন্টে। তাহলে এখানে যদি আমরা একটা এই কনস্ট্যান্ট, এখানে যদি আমরা সমানুপাতিক সাইনটাকে তুলে একটা কনস্ট্যান্ট দিই, তাহলে দেখো আমাদের ওখানে যেমন আমরা করতাম কনস্ট্যান্ট 1/4πε লিখতাম, এখানে কি হয়েছে না ডিবি প্রপোর্শনাল টু হয়েছে আইডিএল সাইন থিটা আপন r², আইডিএল সাইন থিটা আপন r²। তাহলে এখানে যদি আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিই ইকুয়াল সাইন দিয়ে, তাহলে এটা হবে μ0/4π, এখানে একটা কনস্ট্যান্ট হবে। ওখানে যেমন 1/4πε0 ছিল, এখানে μ0/4π ইন্টু আইডিএল সাইন থিটা বাই r², আইডিএল সাইন থিটা আপন r²। তো ওইখানে যেমন আমরা বলেছিলাম যে এপসিলন নট কি ছিল, ফ্রি স্পেস পারমিটিভিটি, এখানে μ0 কি বলবো, শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা, ওখানে যেমন তড়িৎ ভেদ্যতা বলেছিলাম, এটা চুম্বক ভেদ্যতা পারমিএবিলিটি। μ0 হচ্ছে কি না শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা, ফ্রি স্পেস পারমিএবিলিটি, এখানে চুম্বক ভেদ্যতা, এর ভ্যালু হচ্ছে কত না 4π, ওখানে যেমন ছিল 9×10⁹, এখানে 4π × 10⁷, এটা এসআই ইউনিট, ইউনিটটা আমি নির্ণয় করছি একটু পরে। সিমিলারলি যদি আমরা তাহলে μ0/4π বলি, তাহলে সেটা কত হয়ে যাবে, সিম্পল 10⁻⁷ হয়ে যাবে ইন এসআই ইউনিট। তাহলে আমরা μ0 এর ইউনিট এখান থেকে নির্ণয় করতে পারি। তার জন্য আমরা বি এর যে ইউনিটটা এখানে আমি অ্যাজিউম করব, যে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাকচুয়ালি ইউনিট সেটা কি, কারণ দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাকচুয়ালি ইউনিটটা বের করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে বেসিক ইকুয়েশন মানি না, পরে আমরা দেখাবো যে কোনটা বেসিক ইকুয়েশন ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট ডাইমেনশন নির্ণয় করার জন্য। তাহলে আমরা কি করব, এখানে যে বিটা রয়েছে এই বি এর ইউনিটটা আপাতত আমি তোমাদেরকে ধরতে বলছি যে এসআই ইউনিটটা হবে ওয়েবার/মিটার², এটা মনে রাখো এখন একটু, এটা আমরা ইউজ করব। তাহলে সেই অনুযায়ী আমরা μ0টা বের করতে পারি। তাহলে μ0 কত হবে, সেই অনুযায়ী তোমরা যদি এখান থেকে μ0 বের করে নাও, দেখো μ0 এর এক্সপ্রেশন এখানে কি হবে, μ0 এর এক্সপ্রেশন হয়ে যাবে কি বলো, ডিবি ইন্টু r² হয়ে যাবে, তাই তো, আপন আইডিএল, বাকি সব ইউনিটলেস যা আছে। তাহলে ডিবি কত, ওয়েবার/মিটার², দেখো ওয়েবার/মিটার² ইন্টু মিটার², নিচে কি থাকবে এম্পিয়ার ইন্টু মিটার, তাহলে এই মিটার² কেটে গেল, তাহলে ওয়েবার এম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, যদি ওয়েবার/এম্পিয়ার বা ওয়েবার/এম্পিয়ার ইনভার্স এটাকে হেনরি বলা হয়, তাহলে হেনরি/মিটারও অনেক সময় বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে এর ইউনিটটা হবে ওয়েবার এম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, অথবা আমরা বলতে পারি দ্যাট ইজ নাথিং বাট হেনরি/মিটার, μ0 এর ইউনিট, ওয়েবার/এম্পিয়ারটাকে হেনরি বলা হয়। ঠিক আছে, তো এই ইউনিটটা একটু তোমরা মনে রাখবে, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য বায়ো-সাভার্ট ল। এখন দেখো এটা আমরা কি নির্ণয় করলাম, একটা ক্ষুদ্র অংশের জন্য নির্ণয় করেছি। বায়ো-সাভার্ট ল যেটা আমরা এটা নির্ণয় করলাম, এটা আমরা কি বললাম যে এইখানে যে একটা ক্ষুদ্র অংশ রয়েছে, ভেবে দেখো বায়ো-সাভার্ট ল কি বলছে
যে এইখানে যে একটা ক্ষুদ্র অংশ রয়েছে ডিএল, এই ডিএল এর জন্য যেখানে সোর্স এলিমেন্টটা হয়েছে আইডিএল, সেই আইডিএল এর জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করেছি এই পয়েন্টে অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট ফর্মুলা, আর ডিস্টেন্সে বা আর পজিশন ভেক্টর হলে ওখানে। তাহলে সেক্ষেত্রে পুরো তারটার ক্ষেত্রে কী হবে, যদি এটা এ টু বি বলি তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আর নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি, নেট ম্যাগনেটিক ফিল্ড দেখো অ্যাট পি কত হবে, বি ইকুয়াল টু লিখতে পারি ইন্টিগ্রেশন ডিবি, দ্যাট উইল বি μ0 আপন 4 পাই ইন্টু ইন্টিগ্রেশন আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার, আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার, এইটা হবে আনসার। integration ideal sin theta upon r square, that is the limit of the integration will depend on the situation, so b will be mu0 upon 4 pi into integration a to b ideal sin theta upon r square, ideal sin theta upon r square, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বুঝা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। তাহলে বায়োসাভার্ট ল এর ভেক্টর ফর্ম কি হবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ভেক্টর ফর্ম অফ বায়োসাভার্ট ল। ভেক্টর ফর্ম দেখো, ভেক্টর ফর্মটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসতে পারে ডাইরেক্ট যে বায়োসাভার্ট ল এর ভেক্টর ফর্ম কোনটা, এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। তাহলে দেখো ডিবি ইকুয়াল টু আমাদের কি ছিল অ্যাকচুয়ালি, না ডিবি ইকুয়াল টু ছিল হচ্ছে μ0/4 ইন্টু আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার, ভেবে দেখো। তাহলে একে যদি ভেক্টর আকারে লিখি ডিবি ভেক্টর কীভাবে লিখবো ভেবে দেখো। এখানে বিষয় হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি কোনটা, ডিএল এবং আর অনলি, বাকি তো আর কেউ নেই, আই তো কনস্ট্যান্ট, আই তো স্কেলার, তাহলে μ0I/4 ইন্টু যে ডিএল সাইন থিটা আপন আর স্কোয়ার আছে, এই ডিএল সাইন থিটাকে আমরা এরকমভাবে লিখতে পারি ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ, ভেবে দেখো, কারণ থিটাটা ডিএল এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে উপরে তো আর নেই, তাহলে আর ক্যাপ একটা ইউনিট ভেক্টর দিতেই পারি, তাহলে ডিএল ক্রস আর ক্যাপ আপন আর স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো আর ভেক্টরটা যেহেতু আর ক্যাপ যেহেতু আমরা লিখতে পারি আর ভেক্টর ডিভাইডেড বাই আর, তাহলে এখানে আর লিখি এটা আর কিউব হয়ে যাবে, আর ভেক্টরটা আর ডিভাইডেড বাই আর লিখলে কত হবে, তাহলে μ0/4 ইন্টু ডিএল ভেক্টর ক্রস আর আপন আর কিউব। তো এইটা হচ্ছে ফাইনাল আমরা বলতে পারি যে ভেক্টর ফর্ম, এইটা হচ্ছে ভেক্টর ফর্ম, ডিবি ইকুয়াল টু μ0/4 ইন্টু ডিএল ক্রস আর আপন আর কিউব। ক্লিয়ার, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের যে অভিমুখ সেটাই কিন্তু প্রেডিক্ট করতে পারি। দেখো এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ প্রেডিক্ট করতে পারি। তো ডিবি ইজ নাথিং বাট দ্য ক্রস প্রোডাক্ট অফ ডিএল অ্যান্ড আর ভেক্টর। তাহলে যদি আমরা সিম্পল একটু ক্রস প্রোডাক্টের লজিকটা লাগাই, ভেবে দেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা ছিল, যার এইখানে ডিএল ছিল, ডিএল এর অভিমুখ ছিল এইভাবে, আর এই দিকে ছিল এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, আর এর অভিমুখ ছিল এই দিকে, তাহলে ডিএল ক্রস আর কোন দিক কত হবে, এই পয়েন্টে যদি আমরা ডিএল ক্রস আর বলি, ভেবে দেখো এই বরাবর ডিএল ওই বরাবর আর আছে, তাহলে ডিএল ক্রস আর এই চারটা আঙুলকে যদি ডিএল বরাবর রাখি আর আর বরাবর এইভাবে যদি ঘুরাই, তাহলে দেখো বুড়ো আঙুলটা ভেতরের দিকে যাচ্ছে, তার মানে এই দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা ইনওয়ার্স হবে। ইনওয়ার্স ম্যাগনেটিক ফিল্ডকে এইভাবে ক্রস দেখানো হয়, ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। এভাবে যদি ক্রস দেখিয়ে দেওয়া হয়, ক্রস করে এরকম সার্কেল করে দিলে তার মানে হচ্ছে ইনওয়ার্স ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এইদিকে ইনওয়ার্স হবে, তাহলে এইদিকে কত হবে, আউটওয়ার্স হবে। এইটাকে দেখো সবসময় তো আমাদের ক্রস প্রোডাক্ট করে নির্ণয় করা সম্ভব নয়, তার জন্য আমরা একটা এটারও শর্টকাট রুল বের করে রেখেছি। আমাদের কাছে যদি এরকম একটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ নির্ণয় করার একটা পদ্ধতি আছে, সিম্পল এই ডান হাতের যে মুষ্টি নিয়ম তার সাহায্যে করা যাবে। কীরকম ব্যাপারটা, না আমাদেরকে কী করতে হবে, দেখো যে বরাবর কারেন্ট গেছে সেই বরাবর এই বুড়ো আঙুলটাকে রাখতে হবে, তাহলে এইভাবে যদি বুড়ো আঙুলটা রাখি, বাকি চারটা আঙুলকে আমাকে এইভাবে ঘোরাতে হবে, ওকে। তাহলে এই যে বাকি চারটা আঙুলকে আমি এইভাবে ঘোরাচ্ছি, সেই অনুযায়ী আসলে চৌম্বক বলরেখাগুলো পাস হচ্ছে, মানে আলটিমেটলি যেটা বিষয় যে এই পেনটাকে যদি আমি এইভাবে বলি, ভেবে দেখো এইভাবে যদি বলি, তাহলে এইভাবে যদি আমি আঙুলটাকে ধরি, বুড়ো আঙুলটা যদি এইভাবে যায়, তাহলে বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে, দেখো তার মানে এই বরাবর চৌম্বক বলরেখাগুলো যাচ্ছে এই বরাবর। তাহলে এইরকম জায়গায় যদি আমার চৌম্বক বলরেখার ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে চাই, তাহলে এখানে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে স্পর্শকটা কোন দিকে যাবে, একদম সিধা দেখো নিচের দিকে যাচ্ছে। তার মানে যদি আমরা এইভাবে তারটাকে ধরি, ভেবে দেখো এইভাবে যদি তারটাকে ধরি, তাহলে এইদিকে আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে হবে, তার মানে এইদিকে হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ক্রস। কিন্তু এইদিকে কি হবে, দেখো আঙুলগুলো উপরের দিকে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ হয়ে যাবে ডটকে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ডট দেওয়া আছে মানে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, আর ক্রস দেওয়া আছে মানে ডট দেওয়া আছে মানে বাইরের দিকে, আর ক্রস দেওয়া আছে মানে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ভেরি সিম্পল নির্ণয় করতে পারবো। ক্লিয়ার, তাহলে অভিমুখটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট থেকে আসছে ডিএল ক্রস আর, কিন্তু আমরা তাড়াতাড়ি বের করার জন্য আমরা এই নিয়মটা কিন্তু ইউজ করতে পারি। ওকে,
নেক্সট দেখো আমরা যেটা বলবো যে এই বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন বলতে বিভিন্ন ধরনের শেপের যদি আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে তাদের জন্য ডিফারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন সেগুলো নির্ণয় করা। কারণ দেখো আমরা প্রথমত এক্সপ্রেশনটা ইন জেনারেল লিখেছি, বিয়ের এক্সপ্রেশনটা যেটা ইন্টিগ্রেশন করে, তাহলে কতগুলো পার্টিকুলার শেপের জন্য আমাদেরকে বলতে হবে। যেমন যদি এরকম স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তাহলে কত হবে, রিং যদি থাকে তাহলে কত হবে, ঠিক আছে। তাহলে দেখো স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে একটু বড় হয়, এই ক্যালকুলেশনটা আমাদের সিলেবাসে নেই। যখন ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হতো তখনও সিলেবাসে থাকে না, এখন তো সিলেবাসে থাকা না থাকা কোনো ব্যাপার নেই, তার কারণ আমাদের তো মেনলি এমসিকিউ করতে হবে, তাহলে ডেরিভেশনটা থাক বা নাই থাক কোনো ব্যাপার নয়। তাহলে দেখো আমরা প্রথম যে অ্যাপ্লিকেশনটা পড়বো, আমি ডেরিভেশন করবো না, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে বলবো এবং সেই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাদেরকে। কি না, অসীম দৈর্ঘ্যের তারের জন্য ভেবে দেখো, ফর অসীম দৈর্ঘ্য নয়, প্রথমে ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে বলি, তারপরে অসীম দৈর্ঘ্যের জন্য বলবো। মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সোজা তার, রিজু তারের জন্য, ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি হবে এটা, ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ক্লিয়ার? দেখো তাহলে যদি এটা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, মনে করো আই কারেন্ট যাচ্ছে এখান থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে, এখান থেকে মনে করো একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে, এখান থেকে মনে করো নির্দিষ্ট লম্ব দূরত্ব আর, এই পয়েন্ট আমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। তার এক্সপ্রেশন কি হবে নির্ণয় করতে বলতে পারবো আমরা যদি এন্ড পয়েন্টগুলো আমাদের জানা থাকে, যে এই যে এন্ড পয়েন্টগুলো রয়েছে সেই এন্ড পয়েন্টগুলো পি বিন্দুতে কত অ্যাঙ্গেল করেছে, করে বুঝো। এই এন্ড পয়েন্টগুলো মনে করছি আমি এখানে আলফা এবং বিটা কোণ করেছি, আলফা বিটা কোণ করেছে, আর এখানে প্রবাহ মাত্রা হচ্ছে আই, তাহলে প্রমাণ করা যাবে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড বি তার এক্সপ্রেশনটা হয়ে যাবে মিউ জিরো আই বাই 2r, মিউ জিরো বাই 4 পাই, সরি মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হচ্ছে আমাদেরকে, ওকে। এবং মোর ইম্পর্টেন্ট বিষয় যেটা এখান থেকে, আরও কয়েকটা আমি ইম্পর্টেন্ট বিষয় বলবো এখান থেকে, যেমন ধরো কতগুলো স্পেশাল কেস রয়েছে। যেমন ধরো এই তারটা যদি ইনফাইনাইট ওয়্যার হয় তাহলে দেখো এই আলফা বিটা অ্যাঙ্গেলগুলো কী হবে, বাড়তে থাকবে। ভেবে দেখো এটা যদি ইনফাইনাইটের দিকে যায় তাহলে একদম যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এটা কি স্ট্রেট হয়ে যাবে এরকম আলফা বিটাগুলো, তাহলে সেক্ষেত্রে আলফা বিটাগুলো কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে, আলফা বিটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ফর ইনফাইনাইট ওয়্যার বা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, ফর ইনফাইনাইট ওয়্যার কী হবে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হবে, সাইন 90 প্লাস সাইন 90 1 + 1 2, তাহলে দেখো বি এর এক্সপ্রেশন হয়ে যাবে সেক্ষেত্রে যে মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর ইন্টু 1 + 1 সাইন 90 প্লাস সাইন 90, তার মানে ফাইনালি হবে বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2i বাই আর। এটা ফাইনাল এক্সপ্রেশন হয়ে যাবে। এবং বুঝতে পারছো এই বরাবর যদি আমরা দেখি এদিকে ভিতরের দিকে যাচ্ছে, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে ক্রস ভিতরের দিকে। বুঝা গেল? আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো যদি এমন একটা পয়েন্ট হয় যে পয়েন্টটা এই তারের ওয়্যারের উপরে থাকবে, এক্সটেন্ডের উপরে থাকবে, তাহলে কিন্তু খেয়াল রাখবে ম্যাগনেটিক ফিল্ড জিরো। আচ্ছা তার আগে আমি একটা কথা বলি যে যদি মনে করো এটা সেমি ইনফাইনাইট হয় তাহলে একটা 90 ডিগ্রি হবে, একটা জিরো হবে। সেমি ইনফাইনাইট মানে কি দেখো, যদি সেমি ইনফাইনাইট ওয়্যার হয়, আমি যদি এর একটা স্পেশাল কেস বলি যে সেমি ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট বা অর্ধ অসীম যদি হয়, অর্ধ অসীম, তাহলে কি হবে দেখো, অর্ধ অসীম দৈর্ঘ্যে যদি তার হয় মানে মনে করো এই দিকটা অসীম আছে, এই দিকটা নেই, এই দিকটা ইনফাইনাইট আছে, তাহলে এদের যদি ইনফাইনাইট হয় তাহলে দেখো বিটা তো নেই, তাহলে বিটা তো জিরো, বিটা ইকুয়াল টু জিরো ভেবে দেখো। আর এইটা কোথায় যাবে, এটা এইভাবে, তাহলে এটা ইনফাইনাইটে গিয়ে কী হবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে কী হবে, বি ইকুয়াল টু হয়ে যাবে দেখো মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর ইন্টু সাইন জিরো প্লাস সাইন 90, তাহলে সাইন 0 সাইন 90 1, তাহলে সিম্পল মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর। ওকে, এটা হয়ে যাবে বি। এখানে আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এটা যেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তেমনি যদি ওই পয়েন্টটা এই তারটার বর্ধিতাংশের উপর হয়, এই তারটার বর্ধিতাংশের উপর হয় বা তারটার উপর হয়, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জিরো। ওকে, সো তারের বর্ধিতাংশের উপর বা তারের ওপর বা তারের বর্ধিতাংশ, এটাও প্রমাণ করা যাবে, আমরা প্রমাণের দিকে যাচ্ছি না, তারের বর্ধিতাংশের উপর
চৌম্বক ক্ষেত্র শূন্য হয়, চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। এগুলো একটু মনে রাখবে। ক্লিয়ার? আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে যে সার্কুলার রিং, বৃত্তাকার রিং। দেখো নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং বা সার্কুলার রিং। তো সার্কুলার রিংয়ের ক্ষেত্রে দুটো কেস আছে, একটা হচ্ছে রিংয়ের কেন্দ্রে কত হবে ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে রিংয়ের কেন্দ্রে কত হবে, একটা হচ্ছে যে অক্ষের উপর কত হবে। তো প্রথমে আমি রিংয়ের কেন্দ্রে বলি কত হবে। দেখো রিংয়ের কেন্দ্রে মনে করো আমাদের নির্ণয় করার প্রয়োজন আছে, ঠিক আছে? রিংয়ের কেন্দ্রে, এটা মনে করো রিং, ঠিক আছে? যে রিংটার ব্যাসার্ধ হচ্ছে যে ক্যাপিটাল আর, ক্লিয়ার? রিংটাতে প্রবাহ মাত্রা হচ্ছে যে আই। তাহলে এইখানে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ ধরি ডিএল, ভেবে দেখো এখানে যদি একটা ক্ষুদ্র অংশ ধরা হয় ডিএল, তাহলে কি হবে না, সেই ডিএল এর যে অভিমুখ হবে সেটা এই বরাবর, ডিএল ভেক্টর। আর এই বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে সেন্টারে। তাহলে দেখো আমরা যদি এই বরাবর বুড়ো আঙুলটাকে দেখি, এই বরাবর কারেন্ট যাচ্ছে, যে আঙুলগুলো যদি এইভাবে ঘোরাই, ভেবে দেখো তাহলে এইদিকে আসছে, বাইরের দিকে আসছে সেন্টারে, তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাচ্ছে বাইরের দিকে ডট। ওকে, ডিএল আছে এইদিকে, এটা হচ্ছে আই, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে বলো এই পয়েন্টে ডিবি কত হবে? বায়োসাভার্ট সূত্র অনুযায়ী ডিবি আমরা জানি কত হয়, μ0/4 ইন্টু আই ডিএল সাইন 90 আপন আর স্কোয়ার, সাইন 90 আপন আর স্কোয়ার, আইডিয়াল সাইন 90 আপন আর স্কোয়ার। এবার দেখো তাই যদি হয়, তাহলে 90 কেন বললাম, থিটাটা 90 ডিগ্রি, তাই যদি হয় তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে, μ0/4 ওকে ইন্টু আইডিয়াল বাই আর স্কোয়ার। এবার দেখো ইন্টিগ্রেশন ডিবি করলে কি হবে, ইন্টিগ্রেশন ডিবি করলে μ0I/4 আর স্কোয়ার কনস্ট্যান্ট আছে, ইন্টু ইন্টিগ্রেশন ডিএল হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএল। তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে কত, ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে পুরো লেন্থটা, ভেবে দেখো এই পুরো লেন্থটা মানে 2πr, তাহলে কত হবে μ0I/4 আর স্কোয়ার ইন্টু 2πr, পুরো লেন্থটা। তাহলে 2π কেটে গেলে একটা আর কেটে যাবে, দেখো তাহলে μ0I/2r, এই দুইটাও কাটবে, তাহলে μ0I/2r, μ0I/2r। তাহলে এইটা মনে রাখবে যে একটা সার্কুলার রিং যদি হয় তার সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হবে μ0I/2r, এটা ইম্পর্টেন্ট। এবার মনে করো একটা পাকের পরিবর্তে যদি এরকম n সংখ্যক পাক থাকে, আরও কতগুলো এরকম পাক থাকে, n পাক থাকে, তাহলে n দিয়ে গুণ হবে, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি হয়ে যাবে μ0NI/2r। n পাকের ক্ষেত্রে এই রেজাল্টটা হবে। আর যদি এক পাক হয় তাহলে কিন্তু μ0I/2r। এইটাই দেখো অনেক সময় কোশ্চেন আমরা দেখেছি, এটা কমপ্লিট রিং না দিয়ে কি করে একটা অংশ দেবে, পার্ট অফ এ রিং অনেক সময় দিতে পারে। যেরকম ফর এক্সাম্পল মনে করো এরকম একটা পার্ট দিয়ে দিল যে হচ্ছে এইখানে থিটা অ্যাঙ্গেল করেছে, ভেবে দেখো তাহলে কি ব্যাপারটাই কি, এইটা মনে করো আর ব্যাসার্ধ রয়েছে, এটা কারেন্ট আই আছে, এখানে একটা ক্ষুদ্র অংশ ডিএল ধরেছি, ওকে ডিএল এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা 90 ডিগ্রি হবে, ভেবে দেখো কোনো চেঞ্জ হবে না। তাহলে ডিবি কত হবে, ডিবি ইকুয়াল টু তো সেম হবে μ0/4 ইন্টু আইডিয়াল সাইন 90 আপন আর স্কোয়ার, সাইন 90 আপন আর স্কোয়ার। কিন্তু প্রবলেমটা কোথায়, যখন আমরা ইন্টিগ্রেশন করবো দেখো বি কত হবে, μ0/4 নয় কি, μ0/4 ইন্টু আই/আর স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএল, বাকি তো সব কনস্ট্যান্ট। তাহলে ডিএল কত হবে দেখো, যদি আমরা বলি যে ডিএল কত হবে, তাহলে এই 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 ক্ষুদ্র অংশটা যদি ডিএল হয় তাহলে পুরো অংশটা কত হবে এল, তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে এল, তাহলে μ0/4 ইন্টু আই/আর স্কোয়ার ইন্টু এল। কারণ কি এখানে তো 2πr লিখতে পারবো না, কিন্তু দেখো আমাদের একটা ফর্মুলা, আমরা যদি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে L/R, তাহলে এল সমান কত হয়ে যাবে আর থিটা, তাহলে এল এর জায়গায় তো আমরা আর থিটা লিখতে পারি, তাহলে লিখবো μ0/4 ইন্টু আই/আর স্কোয়ার ইন্টু আর থিটা। তাহলে দেখো একটা আর কেটে যাবে, তাহলে μ0/4 ইন্টু আই θ/r, এইটাও মনে রাখতে হবে কিন্তু আই θ/r, এটা অঙ্কের সময় কাজে লাগে। থিটার জায়গায় যদি আমরা 2π বসিয়ে দিই তাহলে সেটা আগেরটা চলে আসবে, মানে কমপ্লিট রিংয়ের জন্য চলে আসবে। ওকে, বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এইভাবে কিন্তু আমরা বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু ডিফারেন্ট কেসে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারি। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই বায়োসাভার্ট লয়ের আরেকটা অ্যাপ্লিকেশন, যেটা রিংয়ের ক্ষেত্রে অক্ষের উপরে হবে ম্যাগনেটিক ফিল্ড। দেখো আরেকটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি যে বায়োসাভার্ট লয়ের ক্ষেত্রে অক্ষের উপরে ম্যাগনেটিক ফিল্ড, এটা অ্যাক্সিয়াল পয়েন্ট,
ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট। এটার প্রমাণটা একটু বড় রয়েছে, ঠিক আছে, অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট, কিন্তু আমি করে দিচ্ছি প্রমাণটা। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট, তার মানে এইটা যদি মনে করো একটা রিং হয়, রিংটাকে আমরা এইভাবে দেখাচ্ছি অ্যাক্সিয়াল পয়েন্টটাকে বোঝানোর জন্য, তাহলে এক্সিয়াল পয়েন্টে এই বরাবর হবে, সাপোজ এক্স ডিস্টেন্সে এই পয়েন্টটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ভেবে দেখো, এটা হচ্ছে রিংটার ব্যাসার্ধ। এরপরে রিংটাতে কারেন্ট এইভাবে ফ্লো করছে, তাহলে এইখানে যদি আমরা একটা ক্ষুদ্র ডিএল নিই, এই বরাবর ডিএল হবে, এই ডিএলের জন্য এইখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে, এই ডিস্টেন্সটাকে আমি স্মল আর মনে করছি। তাহলে দেখো ডিএল এবং আর এর যে মধ্যবর্তী কোণ এখানে কিন্তু 90 ডিগ্রি হবে, কিন্তু এখানে ক্যাপিটাল আর নয়, এই আরটা কিন্তু এই ডিএল থেকে এর দূরত্ব। ওকে, তাহলে দেখো এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? তাহলে যদি আমরা ডিএল ক্রস আর করি বোঝা যাবে, এই বরাবর আর ভেক্টর আছে দেখো, তাহলে ডিএল ক্রস আর যদি করা হয়, মানে দেখো মনে করো এটা একটা এ ভেক্টর, সাপোজ এইভাবে ভাবতে পারো, আর এইটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি করলে তার অভিমুখটা কোন দিকে হয়? এইদিকে। সিমিলারলি এখানে যদি ডিএল ক্রস আর করি, তাহলে তার যে অভিমুখটা হবে এই দিকে, তাহলে সেইটাই আসলে হচ্ছে যে ডিবি, সেটাই হচ্ছে যে আসলে ডিবি। ক্লিয়ার? তাহলে দেখো ওইটা যদি ডিবি হয় আমাদের, ওইটা যদি ডিবি হয়, তাহলে সিমিলারলি এইখানে আমরা একটা অংশ পাবো ক্ষুদ্র ডিএল অংশ, তার জন্যও তো একটা ডিবি পাবো, এই বরাবর যদি আমরা নিই, তাহলে এইখানেও তো একটা ডিবি পাবো উল্টো দিকে। ক্লিয়ার? এবারে যদি আমরা ফর ক্যালকুলেশন এই অ্যাঙ্গেলটাকে থিটা মেনে নিই, থিটা মেনে দিন, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এইখানে যদি আমরা একটা ড্র করে দিই লম্ব, তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয়, ভেবে দেখো থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে বলো? 90 মাইনাস থিটা হবে। আবার দেখো এর মধ্যে এই দুটো যে আমি ইয়েলো কালার দেখাচ্ছি, এই 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 লাইনটা এবং এই লাইনটা, এদের মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি, কারণ পরস্পর সঙ্গে লম্ব আছে। কারণ দেখো ডিএল এবং আর যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব হবে ডিবি, ডিবিটা হচ্ছে ডিএল ক্রস আর, তাহলে ডিবি ডিএল এবং আর উভয়ের সঙ্গে লম্ব হবে, তাহলে এই পুরো কোণটাও তো 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে নিশ্চয়ই এই কোণটা থিটা হবে, তবে তো দুটো যোগফল 90 হবে। তার মানে ডিবিকে যদি উপাংশে ভাগ করি, তাহলে ডিবির এইদিকে কী আসবে দেখো, ডিবি কস থিটা, এইদিকে কী আসবে? ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা। সেম ওয়ে তো এর ক্ষেত্রে হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এইদিকে হবে দেখো ডিবি কস থিটা, আর এইদিকে হয়ে যাবে ডিবি সাইন থিটা। তাহলে আলটিমেটলি কী হবে, আমাদের ডিবি সাইন থিটাগুলো যোগ হবে, ডিবি কস থিটাগুলো ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে, অপোজিটে আছে। তাহলে ফাইনালি আলটিমেটলি যেটা বি হবে সেটা ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা হবে, বাস। তাহলে আগে বি মানে ইন্টিগ্রেশন ডিবি হচ্ছিল, এখন ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা হবে। তাহলে ডিবির ভ্যালুটা কত হবে দেখো, না ডিবি ইজগুল টু কত হবে? মিউ 0/4 পাই ইন্টু আইডিএল সাইন 90 ডিভাইড বাই এই ডিস্টেন্সটা কত আছে আর, তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। এই সাইন থিটা কী করে পাবে দেখো, এই ত্রিভুজটা থেকে পাবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? আর, অতিভুজ কত? লম্ব আর কি, হ্যাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে হ্যাঁ এইটা অতিভুজ ভূমি, তো এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি মিউ 0/4 পাই আর স্কোয়ার, ভেবে দেখো, ইন্টু ডিএলটা আলাদা রাখবো কারণ ইন্টিগ্রেশনটা হবে ডিএল এর উপরে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর লম্ব হচ্ছে ক্যাপিটাল আর, অতিভুজ হচ্ছে স্মল আর, বাস জুড়ে গেল। ইন্টিগ্রেশন ডিএল মানে কি? পুরো এল মানে 2 পাই আর, তাহলে কত হবে? মিউ 0I/4 পাই আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু 2 পাই আর, 2 পাই ক্যাপিটাল আর কিন্তু, কারণ এটা পুরো পরিধিটা। তাহলে সেক্ষেত্রে দেখো একটা যদি 2 পাই 2 কেটেও যায়, তাহলে কত হবে? মিউ 0I ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার আপন 2 ইন্টু আর কিউব, 2 আর কিউব, এইটা হচ্ছে। এবং স্মল আর ইকুয়াল টু কত হবে দেখো, এটা যদি এক্স হয়, এটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এটা কত হবে? √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতে পারি। তাহলে স্মল আর যেটা সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে অতিভুজ √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে তাই যদি হয়, তাহলে ওটাকে যদি আমরা একটু মডিফিকেশন করে নিই দিয়ে যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে না, উপরটা তো মিউ 0I ইন্টু আর স্কোয়ারই থাকলো, নিচে 2 ইন্টু এটা হয়ে যাবে দেখো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, কারণ √ওভার ছিল, তাকে কিউব করলে 3/2 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ফাইনাল এক্সপ্রেশন বি অ্যাট দ্য এক্সিয়াল পয়েন্ট এক্স। তোমরা এখানে x = 0 বসিয়ে দিলে আগের রেজাল্টটা পেয়ে যাবে, কারণ x = 0 হলে সেন্টার। এবার দেখো এখানে x = 0 বসিয়ে দাও, মিউ 0I আর স্কোয়ার আপন 2r কিউব, আর স্কোয়ার আর কিউব কেটে গেলে মিউ 0I/2r। ভেবে দেখো এইখানে যদি আমরা বসাই যে অ্যাট x = 0 মানে সেন্টারে কি হবে, ভেরি সিম্পল, b = হয়ে যাবে মিউ 0I/2r, ডাইরেক্ট রেজাল্ট চলে আসবে। তার মানে এটা হচ্ছে জেনারেল কেস, এক্সেসের উপরে এক্সটাকে 0 করলে সেন্টারে। আমরা দুটো আলাদা আলাদা করে প্রমাণ করেছি। তাহলে এখানে 3টে রেজাল্ট খুব ইম্পর্টেন্ট, একটা এই রেজাল্টও কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় কাজে লাগবে। তার আগে তো আমরা বলেছি এই রেজাল্টটা, এটা তো ইম্পর্টেন্ট বটে, এন পাকের সঙ্গে এখানে যেমন এন দিয়ে গুণ হচ্ছে,
তেমনি এখানেও কিন্তু যদি n পাক হয় তাহলে কিন্তু একটা n দিয়ে অবশ্যই গুণ হবে। ক্লিয়ার? তো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা করতে পারি। আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি এখানে, এই কোয়েশ্চেনগুলো করব আমরা নেক্সট ক্লাসে। এই এমসিকিউগুলো আমরা নেক্সট ক্লাসে করব এবং কয়েকটা দেখো সার্কিটও আমি নিয়েছি, যে সার্কিটগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। ওকে, এবং তার সঙ্গে আমরা নেক্সট টপিক হয়তো স্টার্টও করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে চলো আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, অনেকদিন ক্লাস বন্ধ ছিল কিন্তু ক্লাস আবার চালু হয়ে গেছে। অবশ্যই আমি ম্যাগনেটিজম, আর বেশি চ্যাপ্টার কিন্তু বাকি নেই, ভেবে কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেছে, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স হয়ে গেছে, ম্যাগনেটিজম এর 2টো চ্যাপ্টার, তারপরে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন একটা চ্যাপ্টার, অল্টারনেটিং কারেন্ট একটা চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো একদম ছোটো চ্যাপ্টার, কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। তারপরে আমি শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, শেষ হয়ে গেলে আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো অনলি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, থ্যাংক ইউ।